Assalamu alaikum. জুন 2025-এ এসে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতিটা বেশ উদ্বেগজনক একটা মোড় নিয়েছে, তাই না? খুবই উদ্বেগজনক। পাল্টাপাল্টি হামলায় অবস্থাটা দিন দিন বেশ জটিল হচ্ছে। আমাদের হাতে যে তথ্যগুলো আছে তার ভিত্তিতে চলুন এই সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, এর প্রভাব আর আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, শুরুতেই যদি বলি ইরানের হামলাগুলো নিয়ে। 16 জুন অপারেশন ট্রু প্রমিস 3 প্রায় শখানেক মিসাইল তেল আভিভ, হাইফা, বিয়ারশেভা বেশ কিছু জায়গায়। হ্যাঁ, বেশ বড় মাপের হামলা ছিল সেটা। হতাহতের ঘটনাও ঘটেছে। আর তার পরপরই 19 জুনের ঘটনাটা তো সোরোকা মেডিকেল সেন্টারে হামলা। হ্যাঁ, সেজিল। আর রাসায়নিক গ্যাস, প্রায় 50 জনের মতো আহত। হাসপাতালে হামলা, তাও আবার রাসায়নিক গ্যাসে। এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ব্যাপার। অবশ্যই। সেজিল তো ইরানের বেশ শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোর একটা। আর একটা হাসপাতালকে টার্গেট করা আর সেখানে রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনা, এটা কিন্তু যুদ্ধের যে প্রচলিত নিয়মকানুন তার বেশ বাইরে, আর পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ঠিক। এর পরেও তো হামলা হয়েছে। 20 জুন হাইফা আর উত্তরের দিকে আরও প্রায় 35টার মতো ব্যালিস্টিক মিসাইল হামলা। সেখানেও তো অন্তত 17 জন আহত, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দিক থেকে হামলার তীব্রতাটা বেশ স্পষ্ট। এই যে এতগুলো হামলা হলো, এরপরে ইসরায়েলের প্রতিক্রিয়া? হ্যাঁ, ইসরায়েলও কিন্তু বসে থাকেনি। তারাও বেশ ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইরানের কেরমানশাহ, তাবরিজ শহরে আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের কিছু পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। পারমাণবিক স্থাপনা? হ্যাঁ, এর মধ্যে নাতাঞ্জ, ফর্দু, আরক, খোন্দাবের মতো খুবই সংবেদনশীল পারমাণবিক কেন্দ্রগুলো আছে। এগুলো তো ইরানের পারমাণবিক কর্মসূচির একেবারে কেন্দ্রে। পারমাণবিক স্থাপনায় হামলা, এটা তো খুবই স্পর্শকাতর একটা বিষয়। আন্তর্জাতিকভাবেও প্রায় একটা ট্যাবু। একদম ঠিক। নাতাঞ্জ বা ফর্দোর মতো সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে হামলা, এটা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিকেই হয়তো কিছুটা পিছিয়ে দেয় না, এটা ইসরায়েলের দীর্ঘপাল্লার নির্ভুল আক্রমণের সক্ষমতা আর সম্ভবত কিছু অলিখিত আন্তর্জাতিক নিয়ম ভাঙার ইচ্ছাকেও দেখাচ্ছে। আরও একটা খবর আছে, মোসাদের সহায়তায় ড্রোন ব্যবহার করে নাকি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC, তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা হয়েছে। IRGC? হ্যাঁ, এই IRGC তো ইরানের সামরিক আর রাজনৈতিক কাঠামোতে খুবই প্রভাবশালী একটা শক্তি। সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে কাজ করে। সুতরাং ইসরায়েলের প্রতিক্রিয়াটা শুধু সামরিক না, বেশ কৌশলগত। আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, পাল্টাপাল্টি হামলা, সাধারণ মানুষের কি অবস্থা? মানবিক ক্ষয়ক্ষতির চিত্রটা কেমন? দেখুন, দুই দিকেই মানবিক ক্ষতি কিন্তু ব্যাপক। ইসরায়েল এখন পর্যন্ত খবর যা বলছে 240 জনের বেশি আহত হয়েছেন। হাসপাতাল, আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত, বহু মানুষ ঘরছাড়া। আর অন্যদিকে ইরানে ইসরায়েলি পাল্টা আক্রমণে সংখ্যাটা কিন্তু বেশ ভয়াবহ। প্রায় 600 থেকে 650 জন নিহত আর হাজার হাজার মানুষ আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। 650 জন নিহত, সংখ্যাটা তো বিশাল আর খুবই উদ্বেগজনক। অত্যন্ত উদ্বেগজনক। আর এই যে পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলো, এর ফলে তো পরিবেশগত ঝুঁকি নিয়েও চিন্তা হচ্ছে নিশ্চয়ই। অবশ্যই। পারমাণবিক স্থাপনায় হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তো তৈরি হয়ই। এর দীর্ঘমেয়াদী পরিবেশগত আর স্বাস্থ্যগত প্রভাব মারাত্মক হতে পারে। এটা শুধু ইরানের জন্য নয়, আসলে পুরো অঞ্চলের জন্যই একটা বিপদের কারণ। আচ্ছা, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে কি ঘটছে? বাইরের দেশগুলো, বিশ্বনেতারা, তারা কিভাবে দেখছে বিষয়টা? পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ কিন্তু চরমে। জেনেভায় ইউরোপীয় কূটনীতিকরা জরুরি বৈঠকে বসেছেন। ইরানও জানিয়েছে যদি ইসরায়েল হামলা পুরোপুরি বন্ধ করে তাহলেই তারা আলোচনায় বসতে রাজি। তবে সেখানেও কিছু শর্ত আছে। শর্ত সাপেক্ষে আলোচনা? হ্যাঁ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর একটা অংশ ভূমধ্যসাগরের পূর্বাংশে মোতায়েন করেছে।
এর ঠিক কারণ বা উদ্দেশ্যটা এখনও হয়তো পুরোপুরি স্পষ্ট না, কিন্তু এটা ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর একটা ইঙ্গিত তো বটেই। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা মন্তব্যও যেন শোনা যাচ্ছিল। হ্যাঁ, তিনি একটা মন্তব্য করেছেন যে পরিস্থিতি এভাবে চলতে থাকলে নাকি 2 সপ্তাহের মধ্যে মার্কিন সেনাবাহিনী এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তবে আবারও মনে রাখতে হবে, এটা তার ব্যক্তিগত মতামত, কোনো সরকারি নীতি বা ঘোষণার প্রতিফলন নয়। আচ্ছা, এটা শুধু তার মত? হ্যাঁ, এরই মধ্যে কিন্তু যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরা তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। আকাশসীমা ব্যবহারের সতর্কতা জারি হয়েছে, দূতাবাসগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। এই সব পদক্ষেপই আসলে পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই তুলে ধরছে। তাহলে সব মিলিয়ে মোদ্দা কথা দাঁড়াচ্ছে, একদিকে ইরান হাসপাতাল শহরের মতো জায়গায় মিসাইল ছুড়ছে, অন্যদিকে ইসরায়েলও পাল্টা ইরানের কৌশলগত, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় আঘাত হানছে। মানে কেউই পিছু হটতে রাজি নয়। একদম। এবং যা সবচেয়ে চিন্তার বিষয়ে, এই সংঘাত এখন আর শুধু দুটো দেশের মধ্যে থাকছে না। পারমাণবিক স্থাপনায় হামলা, এই বিপুল সংখ্যক হতাহত আর বড় শক্তিগুলোর মানে বৃহৎ শক্তিগুলোর পরোক্ষ বা প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেই কিন্তু ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। হাসপাতাল বা পারমাণবিক স্থাপনার মতো এই যে স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানা, এটা কেবল তাৎক্ষণিক ক্ষতিই করে না, এর ভূরাজনৈতিক এবং অবশ্যই পরিবেশগত পরিণতিও সুদূর প্রসারী হতে পারে। সত্যি পরিস্থিতিটা খুবই জটিল হয়ে উঠছে, যখন পারমাণবিক স্থাপনার মতো জায়গাগুলো সরাসরি আক্রমণের শিকার হচ্ছে আর আন্তর্জাতিক শক্তিগুলো তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। তখন প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক, এতদিন ধরে যে একটা অলিখিত সীমা বা রেড লাইন ধরে নেওয়া হতো, সেটা কি আমরা ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছি? এই যে ক্রমবর্ধমান উত্তেজনা, এর শেষ কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই এখন সবচেয়ে বড় এবং সত্যি বলতে ত্রিভুজনক প্রশ্ন।